হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। তোমাদের আজকে আবার একটু বোঝাবো ক্লাস সিক্সের যে ঘনবস্তু আছে সেই ঘনবস্তুর যে প্রিজম এবং পিরামিড সেই দুটো নিয়ে আজকে একটু আলোচনা করব। আগের ভিডিওতে আমি ঘনবস্তুর বাদবাকি সমস্ত গুলোকে আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে তোমাদের এই প্রিজম এবং পিরামিড বোঝাবো। দেখো, এটা দেখো, দেখো এখানে দেখো, এই তলগুলো দেখো, এগুলো একটা আয়তকার তল, তাই তো? দেখো এই চারটে আয়তকার তল। আমি যদি এভাবে মুড়ি, তবে দেখো এদিকে একটা আয়তকার, এটাও একটা আয়তকার। আবার দেখো তিনটে দেখো আয়তকার তল। আমি যদি মুড়ি, দেখো ফোল্ড করলাম, দেখো কি পাচ্ছি, এখানটা পাচ্ছি একটা ত্রিভুজাকার তল, এদিকটা ত্রিভুজাকার তল। এই যে আমি যে এই দুটো যে তৈরি করলাম, এইগুলোকে বলছে কি জানো, এটা হচ্ছে প্রিজম। বলছে প্রিজম, তাহলে আমি বুঝবো কি করে? বলছে প্রিজমের ভূমিটা, যদি আমি এটাকে ভূমি বলি বা এটাকে বলি, বলছে ভূমিটা ত্রিভুজাকার হতে পারে, চতুর্ভুজাকার হতে পারে, বা অন্য যে কোনো বহুভুজাকার হতে পারে, কিন্তু পার্শ্বতলগুলো সর্বদাই কিন্তু আয়তকার হবে। দেখো এখানে পার্শ্বতলগুলো, তাহলে ভূমি আমার ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, যে কোনো বহুভুজাকার হবে, কিন্তু পার্শ্বতলগুলো কেবলমাত্র আয়তকার। সেই রকমের ঘনবস্তুকে আমরা বলবো প্রিজম। এবার দেখো এই প্রিজম যদি নিই, এই প্রিজমটা দেখো এটার ওপর বসেছি। এই প্রিজমের এই ভূমির ওপর এই তল, এই তল আর এই তল, তাহলে ভূমি দেখো তিনটে বাহু বিশিষ্ট ত্রিভুজাকার, তাই তো? ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে এই তিনটে বাহুর ওপর তুমি কটা পার্শ্বতল দাঁড় করিয়েছো? এই একটা, এই দুটো আর এই তিনটে। এবার এই পার্শ্বতলগুলো যে ভূমির ওপর দাঁড়িয়েছে, সেটা কোনখানে গিয়ে মিলিত হয়েছে? আর একটা তলে, তাই তো? এবং সেই তলটাও কেমন? ত্রিভুজাকার। তাহলে আমি বলতে পারি একটা প্রিজমের পার্শ্বতলগুলো অপর আরেকটি তলেই মিলিত হবে। আবার এইটা দেখো, এটাকে যদি আমি ভূমি বলি, তাহলে ভূমির কটা বাহু? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে বাহুর ওপর তুমি কটা তল দাঁড় করাতে পারছো? এই বাহুর ওপর একটা, এটা দুটো, এই গেল তিনটে, আর এই গেল চারটে। তাহলে চারটে পার্শ্বতল হলো। এই চারটে পার্শ্বতল কোথায় মিলিত হয়েছে? না একটা তলে। এখানে একটু বেশি কাটে ফেলেছি, তাই জন্য এটা ফাঁকা হয়ে গেছে। তাহলে এটা দেখো চারটে পার্শ্বতল একটা তলেই মিলিত হয়েছে। তাহলে প্রিজম আমি কি করে বুঝবো? তাহলে তাহলে শুধুমাত্র পার্শ্বতলগুলো আয়তকার ওইটুকুনি বললেই শেষ হবে না, এই পার্শ্বতলগুলো আর একটা তলে কিন্তু মিলিত হবে। অর্থাৎ ভূমির ওপর, একটা প্রিজমের ভূমির ওপর যে তলগুলো দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ পার্শ্বতলগুলো যে আঁকা হবে, সে পার্শ্বতলগুলো যে নেওয়া হয়েছে, সেই পার্শ্বতলগুলো অপর একটি তলে মিলিত হবে, কোনো বিন্দুতে নয়। মাথায় ঢুকলো? তাই দেখো আমি এখানে বলেছি প্রিজমের ভূমি ত্রিভুজাকার, চতুর্ভুজাকার বা বহুভুজাকার হবে, পার্শ্বতলগুলো সবসময় আয়তকার হবে, আর পার্শ্বতলগুলো একটি তলে মিলিত হবে। এইটা। এইবার এই যে যখন ভূমি ত্রিভুজাকার, এই যে যখন দেখো ভূমি যখন ত্রিভুজাকার, দেখো আমি ছবিটাও এখানে এঁকেছি। তাহলে দেখো ভূমি ত্রিভুজাকার
হচ্ছে ভূমির ধার তিনটি, 1 2 আর এই তিনটি। ভূমির শীর্ষবিন্দু কটি? তিনটি। দেখো 1 2 আর তিনটি পেলাম। এবার এই পার্শ্বতল মানে তাহলে একটা তিনটেও যেহেতু ধার, তাহলে তিনটে ধারের ওপর তিনটে পার্শ্বতল। দেখো তাই লিখলাম, পার্শ্বতল তিনটি আয়তকার। আর পার্শ্বতলগুলো ভূমির ওপর কটা ধারে দাঁড়িয়ে আছে? দেখো এই যে পার্শ্বতল কটা ধার? 1 2 দাঁড়িয়ে আছে সোজা করে, 1 2 আর 3। তাহলে তিনটি শীর্ষের ওপর আমি তিনটে ধার এরকম লম্বা করে দাঁড়িয়ে আছে, হলো। এবার উপরিতলের শীর্ষবিন্দু, ওপরতল মানে এইটা, তার শীর্ষবিন্দু কটা? 1 2 3টে, তাহলে শীর্ষবিন্দু 3টি। আর উপরিতলের ধার কটা? 1 2 3টে। তাহলে আমি যদি বলি তাহলে মোট তল কটা? তো মনে রাখবে কিভাবে, যদি ভূমি যদি ত্রিভুজাকার হয় তাহলে মনে রাখবে একটা ত্রিভুজের তিনটে ধারে তিনটে তল সোজা করে দাঁড়াবে। তাহলে পার্শ্বতল কটা পাবো? তাহলে তিনটে। আর নিচে একটা ভূমি আর উপরে একটা উপরিতল। তাহলে টোটাল তল কটা? 1 আর যোগ 3 যোগ 1, তাহলে কত পেলাম? 5। ধার দেখো, নিচে ভূমির তিনটে ধার, উপরিতলের তিনটে ধার, 6টা। আর এই ভূমির ওপর দাঁড়িয়ে আছে আরও তিনটে ধার, তাহলে টোটাল কত? 3 যোগ 3 যোগ 3 অর্থাৎ 9টা। শীর্ষবিন্দু, ভূমির শীর্ষবিন্দু 1 2 3টে, আর এখানেও শীর্ষবিন্দু 1 2 3টে, তাহলে টোটাল শীর্ষবিন্দু কটা হচ্ছে? না 6টা। মাথায় ঢুকলো? যখন ভূমি দেখো চতুর্ভুজাকার, দেখো ভূমি চতুর্ভুজ, তাহলে 4টে বাহু, তাহলে 4টে বাহুর ওপর কটা তল দাঁড়াবে? 4টে। তাহলে 1 2 3 4, তাহলে পার্শ্বতল হচ্ছে 4টে। আর নিচের ভূমি একটা তল, ওপরে একটা তল, তাহলে টোটাল তল কটা হবে? তাহলে 4 5 আর 1 6। তাই দেখো মোট তল সংখ্যা হচ্ছে 6। এবার দেখো ধার, ভূমি যেহেতু চতুর্ভুজাকার তাহলে 4টে ধার, আর ভূমির মতনই ওপরের তল একই রকমের, তাহলে এটারও 4টে ধার, তাহলে 8 হয়ে গেল। আর এই চতুর্ভুজের ওপর কটা আর কি তোমার ধার দাঁড়াবে? না 1 2 3টে 4টে। তাহলে টোটাল যদি আমি বলি যে কটা ধার, তাহলে এইখানে 4, ভূমির 4, ভূমির ওপর দাঁড়িয়ে আছে 4টে যারা পার্শ্বতল গঠন করেছে, আর এখানে যার একটা তল রচিত হয়েছে উপরিতল, তার ধার 4টে। তাহলে টোটাল 4 যোগ 4 যোগ 4 মানে 12টা। এবার শীর্ষবিন্দু দেখো, ভূমির নিজের 4টে শীর্ষবিন্দু চতুর্ভুজ বলে, আর উপরিতলেরও দেখো 4টে শীর্ষবিন্দু, তাহলে 4 যোগ 4 8। তাহলে এইটুকুনি মাথায় ঢুকলো, আমি যদি ভূমি যেমন নেব সেই হিসাবে আমার তল, ধার আর কি পাবো? শীর্ষবিন্দু পাবো। তাহলে আমি যদি এখন বলি এইটা একটা বহুভুজ নিয়েছি, সেই বহুভুজটা কি নিয়েছি? 1 2 3 4 5, মানে 5টা বাহু বিশিষ্ট বহুভুজ, মানে পঞ্চভুজ। তাহলে 5টা বাহুর ওপর, তাহলে এটা 4টে ছিল বলে 4টে তল দাঁড়িয়েছিল, তাহলে 5টা বাহুর ওপর কটা তল দাঁড়াবে? 5টা। তাহলে পার্শ্বতল তাহলে কটা হচ্ছে? দেখো 5টা। তাহলে 5টা পার্শ্বতল, এখানে দেখো পার্শ্বতল। এবার নিচে আমরা জানি প্রিজমের ভূমি একটা থাকে আর উপরে একটা তল থাকে, তাহলে
ভূমি আর উপরিতল মিলে দুটো, তাহলে 5টা পার্শ্বতল, একটা ভূমি আর একটা উপরিতল, তো টোটাল কটা হচ্ছে 7টা। এবার ধার, যেহেতু তুমি পঞ্চভুজ নিয়েছো তাহলে ধার কটা তুমি পাবে? 5টা ধার ভূমিতে। ঠিক ওপরের উপরিতলটাও তুমি কি কটা পাবে? 5টা ধার। এবার এই ধারগুলোর যদি শীর্ষবিন্দুকে তুমি যদি একটা করে ধার পাওয়া যাবে, তাহলে সেইগুলো কটা পাবো না? 1 2 3 4 5, তাহলে 5টা ধার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 5টা পার্শ্বতল তৈরি করেছে। তাহলে টোটাল ধার কটা পাবো? উপরিতলের 5টা, পার্শ্বতলের তৈরি হয়েছে 5টা দিয়ে, আর ভূমি তৈরি হয়েছে 5টা ধার দিয়ে, অর্থাৎ 5 + 5 + 5 অর্থাৎ 15। এবার শীর্ষ, যেহেতু পঞ্চভুজ আমি নিয়েছি তাহলে শীর্ষ কতগুলো পাবো? 5টা ভূমির জন্য, পঞ্চভুজের জন্য 5টা শীর্ষ, 1 2 3 4 5। ঠিক একই রকম পাবো উপরিতলেরও 5টা, তাহলে 5 + 5 হচ্ছে 10। তাহলে এই রকম তো আমি যে কোনো বহুভুজ নিয়ে করতে পারি। তো আমাকে তো মনে রাখতে হবে কি করে? তো নিশ্চয়ই একটা দেখো একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। যখন তুমি ভূমি 3টে নিচ্ছিলে, দেখো 3 + 2 পাচ্ছিলে মোট তল, মোট ধারটা পাচ্ছি দেখো 9। 9টা আমি কি বলতে পারি? 3 × 3, তাহলে এখানে 3টা আমি কি ভূমির সংখ্যা, ভূমির আর কি বাহুর সংখ্যা। আবার মোট শীর্ষবিন্দু 6, 6কে কি লিখতে পারি? 2 × 6, 2 × 6 না, 2 × 3। দেখো 9 মানে কি লিখতে পাচ্ছি? 3 × 3। 5 মানে লিখতে পাচ্ছি 3 + 2, আর 6 সমান লিখতে পাচ্ছি 2 × 3। তাহলে এখানে এই 3গুলো কে না, আমি এই ত্রিভুজ নিয়েছিলাম ভূমিটা, তাই ত্রিভুজের 3টে বাহু, তাহলে 3 দিয়ে করলে, তাহলে 3 + 2 করলে পাবো মোট তল, 3-এর সাথে 3 গুণ করলে পাবো মোট ধার, আর 3-এর সাথে 2 গুণ করলে পাবো মোট শীর্ষবিন্দু, যদি ভূমি হয় ত্রিভুজাকার। ঠিক একই রকমভাবে দেখো ভূমি যখন চতুর্ভুজাকার মানে 4টে বাহু, দেখো 6 সমান আমি কি লিখতে পারি? 4 + 2, তাহলে 4টে ভূমি যখন চতুর্ভুজ তাহলে 4টে বাহু, তাহলে 4টে বাহুর সঙ্গে 2 যোগ করলে 6। মোট ধার 12, 12 সমান লিখতে পারি 4 × 3, অর্থাৎ ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 3 গুণ করলে পাচ্ছি মোট ধার। শীর্ষবিন্দু 8 মানে 4 × 2, অর্থাৎ বাহুর সংখ্যা, ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 2 গুণ করলে পাচ্ছি 8। দেখো তাই করে পাচ্ছিলাম না সবকটা। এবার দেখো পঞ্চভুজটা যখন নিয়েছিলাম, 7 মানে কি 5 + 2, 15 মানে কি 3 × 5, 10 মানে 2 × 5। তার মানে পঞ্চভুজ নিয়েছিলাম ভূমি, তাহলে 5টা বাহু, তার বাহুর সঙ্গে 2 যোগ করলে পাচ্ছি মোট তল, 5টা বাহুর সঙ্গে 3 গুণ করলে পাচ্ছি মোট ধার, 5টা বাহুর সঙ্গে 2 গুণ করলে পাচ্ছি মোট শীর্ষবিন্দু। তাহলে আমি দেখতে পাচ্ছি বাহুর সংখ্যার সঙ্গে 2 যোগ করলে মোট তল সংখ্যা পাবো, বাহুর সংখ্যার সঙ্গে অর্থাৎ ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 3 গুণ করলে পাচ্ছি মোট ধার, ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 2 গুণ করলে পাচ্ছি মোট শীর্ষবিন্দু। তাহলে একটা সূত্র আমি আনতে পারি, যদি একটি প্রিজমের ভূমি n বাহু বিশিষ্ট কোনো বহুভুজ হয়, তবে প্রিজমটির মোট তল হবে n+2। ভাবো পঞ্চভুজের ক্ষেত্রে n+2 মানে পঞ্চভুজ 5 ছিল, 5 + 2 করেছি। মোট ধার সংখ্যা হচ্ছে 3n মানে n এর সঙ্গে 3 গুণ। পঞ্চভুজের ক্ষেত্রে দেখো 5 × 3 করে পেয়েছি। আর মোট শীর্ষবিন্দু হচ্ছে 2n, n এর সাথে 2 গুণ। দেখ পঞ্চভুজের ক্ষেত্রে পেয়েছি তো, যেখানে nটা কিন্তু এখানে আমরা একটা তো বদ্ধ মানে তলটা তো মানে একটা বদ্ধ, তাহলে আমরা জানি বদ্ধ একটা তলকে বদ্ধ করতে গেলে কমপক্ষে তিনটে তো বাহু দরকার লাগবে। তাহলে এখানে n
কি 3-এর থেকে বড় অথবা সমান। মাথায় ঢুকলো? তাহলে আমি যদি এখন বলি, তাহলে একটা প্রিজমের ভূমি অষ্টভুজ মানে n সমান 8, তাহলে মোট তল কত? মোট তল সংখ্যা কি বলা হয়েছিল? n+2। এখানে n মানে কত? 8, তাহলে 8 যোগ 2 মানে 10, তাহলে মোট তল হবে কত? না 10টা। মোট ধারের সূত্র কি ছিল? দেখো 3n মানে 3 গুণ n, তাহলে এখানে n মানে কত? 8, তাহলে 3 8 24। মোট শীর্ষবিন্দুর সংখ্যা ছিল 2 গুণ n, তাহলে n ছিল বাহু, তাহলে এখানে আমি n এর জায়গায় 8 বসাই, তাহলে 16। তাহলে এইভাবে যদি তোমাকে যা বলবে তা তোমার বের করতে সুবিধা হবে তার তল, ধার, শীর্ষবিন্দু প্রিজমের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার মানে একটা সূত্র মনে রাখার জন্য। এটাকে যদি তুমি মনে রাখো তাহলে তোমার ক্ষেত্রে এই যে যাই তল বলুক না কেন, ভূমি যেরকম তলের বলবে সেই হিসাবে তুমি প্রিজমের মোট তল, তার ধার, তার শীর্ষবিন্দু সব পেয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু এনটা কি হয়েছিল? তলের মোট তল ছিল তো n+2, এখানে 2টা কে ছিল? ভূমি আর ওপরের তল। তাহলে যদি বলা হয় একটা প্রিজমের এন নয়, অষ্টভুজ ভূমিবিশিষ্ট প্রিজমটার পার্শ্বতল তাহলে কটা? না 8টা। মনে রাখবে, ভূমি যতগুলো বাহুর ওপর হবে সেই ততগুলো বাহুর ওপর তুমি তোমার দাঁড়িয়ে থাকবে পার্শ্বতল। তাহলে 8 বাহু বিশিষ্ট ভূমি ছিল, তাই 8টা পার্শ্বতল দাঁড়াবে। মাথায় ঢুকলো? তাহলে এটা তো গেল আমাদের প্রিজম। আচ্ছা, আমি যদি এইটাতে নিই, দেখো তো দেখি। দেখো, প্রিজমের ক্ষেত্রে এটা যদি ভূমি ছিল, এই পার্শ্বতলগুলো একটা তলে মিলিত হয়েছিল। এটা দেখো তো, এটা ভূমি, এটা হচ্ছে পার্শ্বতল, কিন্তু মিলিত হলো কোথায়? একটা বিন্দুতে। বলো তো কেন বিন্দুতে মিলিত হলো? আর আগেরটার ক্ষেত্রে কেন বিন্দুতে মিলিত হয়নি, তলে মিলিত হয়েছে কেন? না দেখো, এটা কি, এখানে একটা ধার পাচ্ছি, ত্রিভুজ নয় আয়তকার ছিল পার্শ্বতলগুলো, আর এখানে একটা বিন্দুতে মিলিত হওয়ার কারণ কি? পার্শ্বতলগুলো কেমন? না ত্রিভুজাকার। তাহলে এই রকম ঘনবস্তুকে আমরা বলবো কি? না পিরামিড। তাহলে পিরামিড কাকে বলবো? না পিরামিডের তল যে কোনো রকম হতে পারে, ত্রিভুজ হতে পারে, এ দেখো ভূমি যে কোনো হতে পারে, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার বা যে কোনো বহুভুজাকার হতে পারে, কিন্তু পার্শ্বতলগুলো হবে সর্বদাই কি? ত্রিভুজাকার। এবং এই পার্শ্বতলগুলো কোনো তলে মিলিত হয় না, এই একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে এই ঘনবস্তুকে বলা হয় কি? না পিরামিড। তাহলে আমি পিরামিড তাহলে কি বলবো? না ভূমি ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার বা যে কোনো বহুভুজাকার হবে, পার্শ্বতলগুলি ত্রিভুজাকার হবে, আর পার্শ্বতলগুলো একটি বিন্দুতে মিলিত হবে। তাহলে আমরা যদি পার্থক্য করি তাহলে কিন্তু পার্থক্য কি পেলাম? দুটো অলরেডি পেয়ে গেলাম না। প্রিজমের পার্শ্বতলগুলো আয়তাকার, প্রিজমের পার্শ্বতলগুলি আয়তাকার, আর সেখানে পিরামিডের পার্শ্বতলগুলি কি? না ত্রিভুজাকার। প্রিজমের পার্শ্বতলগুলো একটি তলে মিলিত হচ্ছে, আর পিরামিডের পার্শ্বতলগুলি একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে দুটো পার্থক্য পেয়ে গেলে। আচ্ছা, এইবার দেখো, আমার ভূমি এটা ত্রিভুজ নিয়েছি, তাহলে ত্রিভুজ মানে তোমার কটা ধার? 1 2 3টে। তাহলে আমি বলেছি যতগুলো ধার ততগুলোর ওপর তো তল বসাবো। তাহলে এখানে 3টে বাহুতে তাহলে 3টে তলই বসলো। তাহলে এখানে পার্শ্বতল কটা? 3টে। তাহলে একটা পিরামিডের একটা ভূমি পিরামিডের ভূমি যত বাহু বিশিষ্ট হবে,
পার্শ্বতল ঠিক ততগুলো হবে। তাহলে মোট তল তাহলে কত হলো? পার্শ্বতল 3টে আর একটা হচ্ছে ভূমি। তাই দেখো আমি লিখলাম যখন ভূমি ত্রিভুজাকার তখন বলছি দেখো পার্শ্বতলগুলো এক ত্রিভুজাকার পাচ্ছি, আর ভূমির ওপর 3টে পার্শ্বতল দাঁড়িয়ে আছে। আর এই 3টে পার্শ্বতল কটা ধারের উপর তার দিয়ে তৈরি হয়েছে? 1, 2 আর 3। মাথায় ঢুকলো? আর ভূমির কটা ধার হবে? তাহলে 1, 2, 3। আচ্ছা, আর শীর্ষ কটা? ভূমির জন্য 3টে, কারণ ত্রিভুজ নিয়েছিলাম, আর মাথার উপরে একটা। তাহলে আমি যদি একে বলি মোট তল, তাহলে 1 + 3, এখানে 3 কি ছিল? 3টা মানে কি? এখানে ভূমি বাহুর সংখ্যা, তাহলে ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 1 যোগ করলে মোট তল পাচ্ছি। মোট শীর্ষবিন্দু কি পেলাম? 3টে ভূমির জন্য আর একটা ওপরে, তাহলে 4। তাহলে আমি লিখতে পারি এখানে ভূমির বাহুর সংখ্যা যোগ 1। মোট ধার, ভূমির 3টে ধার আর 3টে শীর্ষের ওপর 3টে ধার নিয়ে 3টে পার্শ্বতল তৈরি করেছে, তাহলে 3 + 3 মানে 6টা। তাহলে এই 6 সমান লিখতে পারি 2 × 3, অর্থাৎ ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 2 গুণ করলে ধার সংখ্যা পাবো। এইবার যদি আমি এটাকে নিই, তলটা কি? ভূমিটা কি না? একটা চতুর্ভুজাকার। তাহলে চতুর্ভুজাকার যদি তল হয় তাহলে শীর্ষ কটা? 1, 2, 3, 4, 4টে, আর এরা তো পার্শ্বতলগুলো ওপরে একটা মিলিত হয়েছে, তাহলে টোটাল কত? 4 + 1, 5। তাহলে আমি মোট শীর্ষবিন্দু লিখতে পারি, তাহলে ভূমির বাহুর সংখ্যা যোগ 1, তাহলে 5 লিখতে পারি। এবার দেখো, যেহেতু ভূমি তোমার চতুর্ভুজ, তাহলে 4টে তল দাঁড়াবে 4টে বাহুর উপর। তাহলে এখানে পার্শ্বতল কটা? না 4টে, আর টোটাল তল কটা? আরও একটা, ভূমিটা যোগ হবে, তাহলে 4 + 1, 5। তাহলে 5 মানে লিখছি ভূমির বাহুর সংখ্যা যোগ 1। মাথায় ঢুকলো? এবার ধার দেখো, ভূমিটা যেহেতু চতুর্ভুজ তাহলে 4টে ধার। এইবার এই 4টে ধারে মানে এই 4টে শীর্ষ থেকে আরও 4টে ধার উৎপন্ন হয়ে 4টে পার্শ্বতল তৈরি করেছে। তাহলে টোটাল ধার কটা? পার্শ্বতল তৈরি করেছে 4টে ধার, আর ভূমির 4টে ধার, তাহলে 4 + 4, 8। তার মানে আমি লিখছি 2 গুণ ভূমির বাহুর সংখ্যা। তাহলে এইভাবে যদি যদি একটা বহুভুজ নিতাম, যে কোনো, আমি এটা কি বহুভুজ নিয়েছি না 1, 2, 3, 4, 5, 6 ষড়ভুজ নিয়েছি। তাহলে ষড়ভুজ মানে হচ্ছে এখানে মানে ভূমিটার বাহু কত না? ভূমির বাহু হচ্ছে 6টি, তাই দেখো লিখলাম ভূমির ধার 6টি, তাহলে 6টি হচ্ছে ধার। এবার 6টি যেহেতু ধার, তাহলে শীর্ষবিন্দু কটা? 1, 2, 3, 4, 5, 6। তাহলে ভূমির শীর্ষবিন্দু 6টা, আর ওপরে তো একটা শীর্ষবিন্দু আছে যেখানে পার্শ্বতলগুলো মিলিত হয়েছে। এবার কটা পার্শ্বতল? আমি কি বলেছি? ভূমিটা যতগুলো বাহু দিয়ে তৈরি হবে সেই ততগুলো বাহুর ওপরই পার্শ্বতল হবে। তাহলে এখানে ভূমিটা আমি একটা কি নিয়েছিলাম? ষড়ভুজ, মানে 6টা বাহু। তাহলে 6টা বাহুর ওপর তাহলে কটা পার্শ্বতল দাঁড়াবে? 6টা, এবং পার্শ্বতলগুলো সবকটাই ত্রিভুজাকার। তাই বলি দেখো ভূমির ওপর 6টা ধার পার্শ্বতল গঠন করেছে, এবং তাহলে 6টা পার্শ্বতল, আর এই 6টা পার্শ্বতল 6টা ধার মিলেই তৈরি হয়েছে পাশাপাশি নিয়ে। যদি আমি ধারগুলোকে সব মেলাই, তাহলে আমি যদি বলি তাহলে পার্শ্বতল কটা? তাহলে 6টি, আর মোট তল কত না? পার্শ্বতল 6 + 1,
তাহলে টোটাল 7। তাহলে আমি 7 সমান আমি লিখতে পারি ভূমির বাহুর সংখ্যা যোগ 1। মোট ধার সংখ্যা, ধার দেখো ভূমির জন্য 6টা, আর 6টা ধার মিলে তো 500 তল তৈরি করেছে। তাহলে 6 যোগ 6 12, তার মানে 12 লিখতে পারি কি 2 গুণ 6। এখানে 6টাকে না ভূমির বাহুর সংখ্যা, তাহলে ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 2 গুণ করলে পাচ্ছি মোট ধার সংখ্যা। মোট শীর্ষবিন্দু, ষড়ভুজ মানে 6টা শীর্ষবিন্দু পাচ্ছি ভূমির জন্য, আর ওপরে একটা, তাহলে 6 যোগ 1 মানে 7। তাহলে আমি লিখতে পাচ্ছি 6 যোগ 1, তাহলে 6 হচ্ছে ভূমির বাহুর সংখ্যা যোগ 1। তাহলে আমি একে যদি পুরোটা যদি আমি সূত্র করে লিখি তাহলে কি বলবো, যে যদি একটা পিরামিডের ভূমি n বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজ হয়, তাহলে এখানে n কিন্তু কত 3-এর থেকে বড় অথবা সমান, তাই তো। এবার তাহলে পিরামিডের মোট তল আমরা কি করে পাচ্ছিলাম না ভূমির বাহুর সঙ্গে 1 যোগ করে, তাহলে n+1। মোট ধার সংখ্যা কি করে পাচ্ছিলাম, বা ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 2 গুণ করে, তাহলে আমি 2n লিখলাম। মোট শীর্ষবিন্দু কি করে পাচ্ছিলাম, ভূমির বাহুর সংখ্যার সঙ্গে 1 যোগ করে, অর্থাৎ n+1। তাহলে আমি যদি এখন বলি কোনো একটা পিরামিডে পঞ্চভুজ যদি ভূমি হয়, অর্থাৎ ভূমিটার বাহু কত n মানে 5, তাহলে পিরামিডের মোট তল কত হবে, তাহলে মোট তল বলেছিল n+1, তাহলে এখানে হবে কত 5+1, তার মানে 6। মোট ধার সংখ্যা দেখো 2n ছিল, তাহলে এখানে আমি করব 2 গুণ 5, তাহলে 10। মোট শীর্ষবিন্দু কি ছিল n+1, তাহলে এখানে n মানে 5+1 মানে 6। তাহলে আমি এইভাবে আমি একটা পিরামিডেরও পাবো। তাহলে এই পিরামিডের এই ভূমির বাহুর সংখ্যা যদি জানা থাকে, তাহলে তার আমি কি করে পাবো, মোট তল, মোট ধার, মোট শীর্ষবিন্দুর সংখ্যা পেয়ে যাবো। তাহলে আবারও বলছি, তাহলে মনে রাখবে তল একটা ভূমি কোনো পিরামিড বা প্রিজমের ভূমিটা যত বাহু বিশিষ্ট হবে, মানে ত্রিভুজ যদি হয় মানে 3টে বাহু যদি হয় তাহলে 500 তল হবে 3টে, চতুর্ভুজ যদি হয় তাহলে 500 তল হবে 4টে। তাহলে এরকম যদি কোনো মনে করো 9 বাহু বিশিষ্ট একটা বহুভুজ দেওয়া হলো, তাহলে সে প্রিজম হোক বা পিরামিডই হোক তার 500 তলের সংখ্যাটা হবে কিন্তু 9। মাথায় ঢুকলো? এইবার দেখো এই যে আমি পিরামিডটা যে নিয়েছিলাম, এই পিরামিডটা দেখো এটা একটা চতুর্ভুজের ছিল আর এটা একটা ছিল তোমার ত্রিভুজ। তো বলছে যে পিরামিডের ভূমিটা ত্রিভুজাকার, সেই পিরামিডকে আমি বলবো চতুস্তলক। এটা একটা চতুস্তলক। তাহলে দেখো যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার সেই পিরামিডকে চতুস্তলক বলে। তাহলে চতুস্তলকটা তো একটা পিরামিডেরই অংশ, তাই তো, পিরামিডেরই একটা স্পেশাল কেস। কেন স্পেশাল না, যদি ভূমিটা ত্রিভুজ হয় তবে তো চতুর্ভুজ বলবো পিরামিডটা। তাহলে আমি বলতে পারি একটা চতুস্তলক হলো একটি বিশেষ ধরনের পিরামিড। ঠিক একই রকমভাবে দেখো এটাও তোমার কি ছিল, একটা প্রিজম যার ভূমি ছিল ত্রিভুজ, এটাও একটা হচ্ছে প্রিজম, তাই তো, যার ভূমি হচ্ছে কি চতুর্ভুজ। এবার দেখো তো এটা ঠিক অনেকটা সেই আয়তঘন লাগছে না, সবকটা তল আয়তকার, তাই তো। তাহলে আমি কি বলতে পারি, একটা আয়তঘন বিশেষ ধরনের প্রিজম, তাই তো। তাহলে একটা আয়তঘন হচ্ছে একটি বিশেষ ধরনের প্রিজম, কিন্তু ঘন কিন্তু হচ্ছে আয়তঘনকেরই একটা অংশ। কারণ আয়তঘনকে যদি দেখো আয়তঘন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কিন্তু সমান নয়, তাই তো।
কিন্তু ঘনকের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ছিল। তাহলে আমি একটা আয়ত ঘনককে আমি যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান করে আমি ঘনবস্তুটাকে তৈরি করে দিই, তাহলে সেই আয়ত ঘনক থেকে আমি একটা ঘনক পাবো। তাহলে আমি ঘনক বলবো একটি বিশেষ ধরনের আয়ত ঘনক। মাথায় ঢুকলো? এবার দেখো আঁকবো কি করে প্রিজম এবং পিরামিড। দেখো পরীক্ষার সময় আঁকতে গেলে আমি সহজটাকেই আঁকবো। তাহলে আমি যদি একটা পিরামিড আঁকতে বলি, তাহলে দেখো প্রথমে একটা তোমরা ত্রিভুজ এঁকে নেবে, আঁকলে মাঝে একটা বিন্দু নেবে। এবার এটাকে কি করবে, ডটেড লাইন দিয়ে দেবে, মানে এটা বোঝাচ্ছে তো তোমার পেছনের আর কি তলগুলো। ব্যাস হয়ে গেল পিরামিড। আর এই 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 পিরামিডের আঁকাটা শিখে রাখলে তোমার তার সাথে কি হয়ে যাবে, চতুস্তলকের আঁকাটাও হয়ে যাবে, তাই তো? এবার যদি বলো যে না আমি অন্যটা আঁকবো, তাহলে একটা কাজ করবে, এরকমভাবে আগে একটা দাগ কেটে দেবে। এবার তারপরে তাহলে এটাও তোমার হয়ে গেল কি, একটা পিরামিড যার ভূমি কি, চতুর্ভুজ। মাথা ঢুকলো? প্রিজম, প্রিজম আঁকাটা একটা সোজা দেখো দেখে দিচ্ছি। এই একটা আয়তক্ষেত্র আঁকলে, আঁকলে ভেতরের দিকে এই একটা ত্রিভুজ করলে। দেখো আঁকাটা সোজা, আমি নিজে হাতেও আঁকতে পারছি, পারলে তোমরা স্কেল পেন্সিল দিয়ে করতে পারো। করলে দুদিকে দুটো ওই একই দিকে শীর্ষ থাকবে মুখটা। এইবার এটাকে যুক্ত করে দেবো। তাহলে দেখো এটা পাচ্ছ কি, পার্শ্বতল আয়তকার, এটার একটা পার্শ্বতল, আর নিচেরটা কি আর একটা পার্শ্বতল, আর এরা হচ্ছে তোমার ভূমি। তাহলে তুমি পেয়ে গেলে কি, প্রিজম যার ভূমি হচ্ছে ত্রিভুজাকার। আর যদি চতুর্ভুজাকার বলো তো সব থেকে তো এই আয়তঘনটাই তো তোমাদের সুবিধা হবে। কিন্তু যদি বলো যে না আমি অন্য এ করবো, তাহলে একটা দেখো কি করছি, এমনভাবে নেবে যাতে তোমার প্রতিটা বিন্দু যেন আলাদা থাকে। হয়ে গেল। হলো? বাস এটা একটা একটা প্রিজম হয়ে গেল, যার ভূমিটা আমি একটা কি নিয়েছি, দেখো পঞ্চভুজ। তাহলে এটা একটা, এটা প্রিজম। তাহলে আঁকাও আমরা শিখে গেলাম। তাহলে আমাদের প্রিজম এবং পিরামিড বোঝা প্রায় কমপ্লিট। কারণ এইগুলো ধারণা আরও বিস্তারিত, আরও আরও বড় হলে তোমাদের জানতে পারবে। তো কিছুটা ধারণাটা একটা হলো, এবং এই ধারণা দিয়ে তোমাদের ঘনবস্তুটা পুরোটাই কমপ্লিট হবে।